নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমার ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি পয়েন্টে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সম্পর্কে। এই প্রশ্নে থাকছে 2 মার্কের 11খানা প্রশ্ন এবং 3 মার্ক ও 5 মার্কের প্রশ্ন। এই প্রশ্নগুলি পড়লে তুমি যে কোনো স্কুলে পড়ো না কেন, তোমার প্রত্যেকটি প্রশ্ন কমন আসবে। এগুলি দেখে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটি কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে প্রথমে দেখে নিই আজকের 2 মার্কের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তোমাদের যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওমিনি কমিশন কি? ওমিনি কমিশন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন বলতে কি বোঝো? তারপরের প্রশ্ন, রাওতওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? এরপরে যে প্রশ্নটি অনেকখানি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, মহলওয়ারি বন্দোবস্ত কি? এটি কিন্তু 2 মার্ক, 3 মার্ক এবং 5 মার্কের জন্য অনেকখানি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? মহাজনী ব্যবস্থা অর্থাৎ সুদখোর যারা, তাদেরকে নিয়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল সেটি হচ্ছে মহাজনী ব্যবস্থা। পরে 2 মার্কের প্রশ্ন, দাদন প্রথা কি? দাদন প্রথা কিন্তু এখনও চলে আসছে, এটা তোমরা জানো তো দাদন প্রথা কি? নেক্সট যে প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে সেটি হচ্ছে শাহুকার কাদের বলা হয়? শাহুকার, শাহুকার নাম শুনেছ, এরাও সুদখোরের ছোট ভাই শাহুকার। তারপরে প্রজাস্বত্ব আইন কি? প্রজাস্বত্ব আইন, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রজাস্বত্ব আইন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, অবশিল্পাঞ্চল কি? অবশিল্পাঞ্চল মানে শিল্পাঞ্চলের বিপরীত, অবশিল্পাঞ্চল বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন তোমাদের যেটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের রেলপথ নির্মাণের সুবিধা কি হয়েছিল? ভারতের রেলপথ নির্মাণের সুবিধা কি হয়েছিল? নেক্সট প্রশ্ন যেটা তোমরা করবে খুব মন দিয়ে, সেটি হচ্ছে সম্পদের বহির্গমন বা ডেন থিওরি বলতে কি বোঝো? এই 11খানা, মাত্র 11খানা 2 মার্কের প্রশ্ন তোমাদেরকে আমি করতে দিয়েছি। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই কি প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে। নেক্সট প্রশ্ন 3 অথবা 5 মার্কের জন্য, ভারতীয়দের দারিদ্র্যের কারণ কি? ভারতীয়দের দারিদ্র্যের কারণ কি আলোচনা করো। এই প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতে হবে। নেক্সট প্রশ্ন, টিকা লেখো চিরস্থায়ী বন্দোবস্ত অথবা রাওতওয়ারি বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত অথবা রাওতওয়ারি বন্দোবস্ত সম্পর্কে টিকা লেখো। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, তোমরা কিন্তু ভালো করে পড়বে 3 মার্ক অথবা 5 মার্কের জন্য। চিরস্থায়ী বন্দোবস্তটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে, কে প্রবর্তন করে, ঠিক আছে, তারপর তার দুটি বৈশিষ্ট্য লেখো, উদ্দেশ্য কী ছিল, অসুবিধা কী ছিল। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে করে রাখবে, কারণ এইখান থেকে তোমাদের 2 অথবা 5 অথবা 3 মার্কের প্রশ্ন অতি অবশ্যই আসবে। না যদি আসে তাহলে বলবে, আমাদের স্মার্ট স্টাডি পয়েন্ট অফিসিয়ালকে অবশ্যই জানাবে যে স্যার আপনি তো বলেছিলেন কিন্তু আপনাদের সাজেশন লাগেনি, ঠিক আছে। নেক্সট করবে কি, রাওতওয়ারি বন্দোবস্ত। এবং আজকের এইখানের 2, 3 অথবা 5 মার্কের শেষ প্রশ্ন, ব্রিটিশ সরকার ভারতের রেলপথ নির্মাণের কী উদ্দেশ্য ছিল? ব্রিটিশ সরকারের ভারতের রেলপথ নির্মাণের কি উদ্দেশ্য ছিল তা আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভালো করে এই কটা প্রশ্ন করে রাখবে। আর একটু বলে রাখি, যারা যারা 2 মার্কের প্রশ্ন ঠিকঠাক উত্তর লিখতে পারো না, তোমাদের জন্য আমাদের স্মার্ট স্টাডি পয়েন্ট প্রতিটি 2 মার্কের উত্তর খুব সুন্দর করে লিখে রেখেছে। যদি তোমাদের এর পিডিএফ দরকার হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও পিডিএফ বলে। এবং যদি এই ভিডিওর 100খানা লাইক পড়ে তাহলে কিন্তু আমি প্রত্যেকটা সাজেশনের পিডিএফ তোমাদের কিন্তু ফ্রি অফ
কষ্টে আমি এইখানে আপলোড করে দেব। প্রথম যে প্রশ্ন ছিল ওমিনি কমিশন কি। ওমিনি কমিশন কি? 1772 খ্রিস্টাব্দে প্রবর্তিত পাঁচসালা বন্দোবস্তের ব্যর্থতার পর 1776 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে বিস্তারিত অনুসন্ধানের উদ্দেশ্যে একটি কমিশন গঠন করেন। এই কমিশন ওমিনি কমিশন নামে পরিচিত। খুব মন দিয়ে দেখবে 1972 খ্রিস্টাব্দে প্রবর্তিত পাঁচসালা বন্দোবস্ত, তোমরা পড়ে এসছো পাঁচসালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত। এই যে পাঁচসালা বন্দোবস্তটা প্রবর্তন করা হয়েছিল না, এই বন্দোবস্ত একদম সুপার ডুপার ভাবে ফল, ঠিক আছে, একদম ব্যর্থতা হয়েছিল। এবার সেই ব্যর্থতার পরে 1776 খ্রিস্টাব্দের লর্ড ওয়ারেন হেস্টিংস তিনি কি করেছিলেন, ভূমি বন্দোবস্ত ও ভূমি রাজস্ব সম্পর্কে অনুসন্ধানের উদ্দেশ্যে একটি টিম বা কমিটি গঠন করেন, যেই কমিটির নাম ছিল ওমিনি কমিশন। ওকে, এই কমিশন কেন গঠন করা হয়েছিল? নিশ্চয়ই কোনো কারণ ছিল, এমনি এমনি কোনো কমিটি গঠন হয় না। তাহলে তার উদ্দেশ্য কি ছিল? 1 নম্বর উদ্দেশ্য ছিল কৃষি জমির উর্বরতার পরিমাণ নির্ধারণ করা এবং সেই নির্ধারণের ভিত্তিতে রাজস্ব নির্ধারিত করা এবং যাতে কৃষকদের স্বার্থ রক্ষা হয় তার ব্যবস্থা করা ছিল এই কমিশনের লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে, নেক্সট যে প্রশ্নটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, সেটি হচ্ছে সূর্যাস্ত আইন কি। সূর্যাস্ত আইন যে কোনো স্কুলে পড়ো না কেন, সূর্যাস্ত আইন হচ্ছে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। প্রায় 10খানা স্কুলের মধ্যে 6খানা স্কুল তো সূর্যাস্ত আইন সম্পর্কে প্রশ্ন দেবেই দেবে। সূর্যাস্ত আইন কোথায় পড়েছি আমরা? চিরস্থায়ী বন্দোবস্তে। কে ছিল? লর্ড কর্নওয়ালিস। তিনি একটা আইন তৈরি করেছিলেন। আইনটা কি? যেসব জমিদাররা সূর্যাস্ত অস্ত্র যাওয়ার আগে বা সূর্যাস্তের আগে, সূর্য অস্ত্র যাওয়া বা সূর্যাস্তের আগে তাদের প্রাপ্ত অর্থগুলোকে জমা দিতে না পারতো বা তাদের যে খাজনা বা করগুলো জমা দিতে না পারতো, তাহলে এই আইনের মোতাবেক তাদের যে জমিদারি আছে বা জমি জমা আছে তা প্রকাশ্য নিলামে বিক্রি করা হতো। এই কঠিন নিয়মটাকেই বলছি আমরা সূর্যাস্ত আইন। এটা লিখে নিবে যে সূর্যাস্ত আইন সাধারণত ব্রিটিশ আমলে ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কর্তৃক 1793 সালে প্রবর্তিত একটি কঠোর নীতিকে বোঝায়। এই নীতির দ্বারা কি বলা হয়েছে, যে জমিদারের একটি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে সরকারের প্রাপ্য রাজস্ব বা কর পরিশোধ করতে হতো। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কর দিতে ব্যর্থ হলে জমিদারদের জমিদারি কেড়ে নেওয়া হতো এবং তা প্রকাশ্য নিলামে বিক্রি করা হতো। তাই তো এই আইনটিকে আমরা বলছি সূর্যাস্ত আইন। আশা করি বুঝতে পারলে। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন, রাওতোয়ারি বন্দোবস্ত কি। এই যে রাওতোয়ারি বন্দোবস্ত দেখছো না, এই রাওতো মানে কি গো? এই রাওতো মানে হচ্ছে কৃষক। এই যে রাওতো, এই রাওতো মানে হচ্ছে কৃষক। দেখো, আগে চিরস্থায়ী বন্দোবস্তে কে ছিল? সরকার, মাঝখানে জমিদার এবং তারপরে কৃষক। এদের কাছ থেকে তো ট্রান্সপোর্ট হতো। এবার কৃষকদের কাছ থেকে জমিদার নিত, জমিদারের কাছ থেকে সরকারে আসতো। কিন্তু এরপরে কি করলো, এই জমিদারি প্রথাগুলি না ওরা কি করলো, কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করলো। কারা? ইংরেজরা। তুলে দিয়ে ওরা কি করলো, যে ডাইরেক্ট কৃষকদের সঙ্গে একটা লিঙ্ক বা কানেকশন তৈরি করলো। এই লিঙ্ক বা কানেকশনটাই হচ্ছে রাওতোয়ারি বন্দোবস্ত। অর্থাৎ কৃষকদের সঙ্গে যে সরাসরি সরকারি জমি জরিপের যে বন্দোবস্তটা করা হয়েছিল বা খাজনা বা জমির মালিকানার যে বন্দোবস্ত তৈরি করা হয়েছিল, সেটি হচ্ছে রাওতোয়ারি বন্দোবস্ত। এর প্রবর্তক হচ্ছে স্যার টমাস মুলার এবং ক্যাপ্টেন আলেকজান্ডার রিচ। এটা কিন্তু ভালো করে জেনে রাখবে, এখান থেকে কিন্তু এসএকিউতে প্রশ্ন আসে যে রাওতোয়ারি বন্দোবস্তের প্রবর্তক কারা। কোন কোন অঞ্চলে চলছিল? যে মাদ্রাজ, বোম্বাই, আসাম এবং অন্যান্য দক্ষিণাঞ্চলে এই ব্যবস্থা কার্যকর ছিল। বুঝতে পারলে? এবং মালিকানা কার? এইখানে মালিকানা বললাম যে মালিকানা হচ্ছে সরাসরি কৃষকদের সঙ্গে। এখানেও কিন্তু সেম সিস্টেম ছিল। এরাও যদি ঠিকঠাক টাইমে রাজস্ব বা কর না দিত, তাহলে এদেরকেও জমি থেকে উৎখাত বা উচ্ছেদ করা হতো। নেক্সট প্রশ্ন, মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো? মহাজনী ব্যবস্থা, মহাজন অর্থাৎ মহৎ যে জন, তাই তো? কর্মতৎপুরুষ সমাজ, তোমরা সমাজ পড়েছ।
আচ্ছা, তে বোঝায় সুদখোর ব্যক্তিকে। মহাজনী ব্যবস্থা বলতে এমন একটি ব্যবস্থাকে বোঝায় যেখানে সুদখোররা কৃষক বা দরিদ্র মানুষকে উচ্চ সুদে ঋণ দিত। ঋণ শোধ করতে না পারলে কৃষকদের জমি, ফসল বা সম্পত্তি মহাজনদের হাতে চলে যেত। ফলে কৃষকেরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে শোষণের শিকার হতেন। অর্থাৎ এরা কি করতো, কৃষকদেরকে কিছু টাকা বা অর্থ দিত, সেটা কিসে, চড়া সুদে। এবার এই সুদটা যদি ঠিকঠাক টাইমে শোধ না করো তাহলে তোমার সুদটা কি হবে, পরপর বেড়ে 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 এমন একটা জায়গায় দাঁড়াবে। এবার কি হবে যে তোমাদের যা টাকা পয়সা যা ছিল, এবার সেগুলো কি করবে, শোষণ বা শাসন করে ওরা নিয়ে নেবে। ঠিক আছে। এবং এই যে ব্যবস্থাটা না, এই ব্যবস্থাটাকে মহাজনী ব্যবস্থা নামে পরিচিত। কেমন? নেক্সট প্রশ্ন, দাদন প্রথা কি? দাদন আগেও ছিল, এখনও আছে, তাই তো। এখনও যারা কি বলে, যারা জেলেরা আছে বা অন্য কোনো কাজে অগ্রিম অর্থ যে টাকাগুলো নেওয়া হয় তাকে বলা দাদন। দাদন বলতে কি, যে কোনো জিনিসের অগ্রিম অর্থ নিয়ে নেওয়াটাকে বলছি দাদন। এবার কোনো জিনিস তৈরি করতে ব্যবসায়ীরা যখন উৎপাদককে আগাম টাকা দিত, তাকে সেই টাকা দেওয়াটাকে বলছে দাদন। এর প্রকৃতি কি, যে দাদন যখন তুমি নিয়ে নিলে একজন উৎপাদকের কাছ থেকে, এবার ধরো তোমার ঘরে শাড়ি তৈরি করে, এবার তুমি কি করলে, যে তুমি যারা ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী, ওদের কাছ থেকে টাকা নিলে, এবার তুমি তৈরি করবে। যদি বাজারে ওই শাড়িটা 20 টাকা দামে বিক্রি হয়, দেখবে তোমাকে সেখানে দিচ্ছে 15 টাকা। কিন্তু ওদের শর্ত থাকবে যে আমি তোমাকে আগে থেকে টাকা দিলাম, র ম্যাটেরিয়াল দিলাম, সব দিলাম, কিন্তু আমাকেই তোমাকে বিক্রি করতে হবে, সেটা কম দামই হোক না কেন। তাহলে এই প্রথাটাকে বলছে দাদন। এবার এই দাদন কি করতো, যে নীলকর চাষিরা চাষিদের কী করতো, বাধ্য করতো যে 3 ভাগের মধ্যে 1 ভাগ তোমরা দাদন চাষ করো, না হলে তোমাদের ওপর অত্যাচার করা হবে। এবং তারা কিন্তু করতোই, বাধ্য করতো। এবার যদি না করতো ওদেরকে তুলে মারধর করা হতো, আরও ইত্যাদি ইত্যাদি করা হতো। তোমরা সেগুলো পড়েছো। নেক্সট প্রশ্নে যাই। নেক্সট যে প্রশ্ন, সাহুকার কাদের বলা হয়? সাহুকার এরাও সেই মহাজন লোকদের মতো। সাহুকার বলতে সেই সব ধনী ব্যক্তি বা মহাজনদের বোঝায় যারা উচ্চ সুদে কৃষক এবং সাধারণ মানুষদের ঋণ দিতেন। উচ্চ সুদে মানে সুদটা ছিল কিন্তু এদের প্রচণ্ড চড়া। ঠিক আছে। অনেক সময় তাদের অর্থনৈতিকভাবেও শোষণ করতো। ঠিক আছে। এর কিছু বৈশিষ্ট্য লিখে দিবে, তবে কি একদম 2-এর 2 পাবে। ঠিক আছে। কোনো স্যার বা ম্যাডাম তোমাদের খাতায় কোনো নাম্বার কমাবে না, নাম্বার আরও বরং দেখে বলবে যে হ্যাঁ ছেলেটা কিছু জানে। সাহুকারের বৈশিষ্ট্য কী হবে, সাহুকাররা চড়া সুদে কৃষকদের ঋণ দিত এবং তারা নিজেরাই কী হতো, সর্বশান্ত করতো কাদেরকে, কৃষকদেরকে। নেক্সট কি, অনেক সময় চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে সাহুকাররা উৎপন্ন ফসলের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতো। যে তোমাকে ফসল, তোমাকে টাকা দিলাম, তুমি আমার টাকা তো শোধ করবে ঠিকই আছে, তার সঙ্গে ধরো আমাকে 10 বস্তা ধান দেবে। এই রকম করে কিন্তু ওদেরকে নিয়ন্ত্রণ কায়েম করতেন। নেক্সট, প্রজাস্বত্ব আইন কি? প্রজাস্বত্ব আইন হলো জমি এবং জমির মালিকানাদের অধিকার, দায়িত্ব এবং জমিদার ও প্রজার মধ্যকার সম্পর্ক নিয়ন্ত্রণের জন্য প্রণীত আইনি কাঠামো। তাই তো, যে প্রজাস্বত্ব, প্রজার সত্ত্ব, ঠিক আছে, জমি এবং জমির ব্যবহারকারী যারা ছিল তাদের অধিকারের জন্য যে আইন প্রণয়ন করা হয়েছিল সেটা হচ্ছে প্রজাস্বত্ব আইন। এই আইনে যে কোনো জমি কৃষক 12 বছর চাষ করেছে সেই জমি থেকে কৃষকদের উচ্ছেদ করা যাবে না। তো তুমি কোনো জমিতে 12 বছর ধরে চাষ করেছ, সেই জমি থেকে উচ্ছেদ কিন্তু তোমাকে করা যাবে না। নির্দিষ্ট কারণ ছাড়া জমির খাজনাও বাড়ানো যাবে না। যে তুমি হুট করে খাজনা বাড়িয়ে দিবে ভাবছো, তাহলে সেরকমও কিছু কিন্তু করা যাবে না। ওকে। শিল্পাঞ্চল কি? এই প্রশ্নটা কিন্তু 3 মার্কের অথবা 5 মার্কেরও কিন্তু মাঝে মধ্যে দিয়ে দেয়। অবশিল্পাঞ্চল কি? অবশিল্পাঞ্চল হচ্ছে শিল্পের বিপরীত। ঠিক আছে। অবশিল্পাঞ্চল হলো একটি আর্থসামাজিক প্রক্রিয়া যার মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলে শিল্প পতন ঘটে এবং অর্থনৈতিক শিল্পের উৎপাদন এবং কর্মসংস্থানের ক্রমাগত হ্রাস পায়। অর্থাৎ কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে যায় কোনো বিশেষ কারণে। সেই কারণগুলো আমরা এখানে তুলে ধরেছি। 1 নম্বর যে কারণটা সেটা হচ্ছে বৈদেশিক প্রতিযোগিতা। যে বিদেশি দেখবে কম দামে অনেক ভালো ভালো জিনিস দিচ্ছে। ধরো তোমাদের এখন যে বর্তমান বাজারে হারিকেন লাইট বা কোনো টর্চ লাইট, যে কোনো লাইট বলো, দেখবে চায়না কোম্পানির যে জিনিসগুলো না, সেগুলোর দাম অনেক সস্তা। তাহলে ওদের সঙ্গে আমাদের ইন্ডিয়ান কোম্পানিগুলো টিকে উঠতে পারছে না। তাহলে আমরা কি করছি, ওই জিনিসগুলো কিনছি আমরা। দেন 2 নম্বর কি বলেছে, যে বিনিয়োগের অভাব।
যে এই জন্য এখন কিছু বড় বড় ইন্ডাস্ট্রিকে টাকা দিচ্ছে। তোমাদের ছোটোখাটো যে কুটির শিল্পগুলোকে আগে যেরকম দাদন দিত, এখন কিন্তু কেউ আর দিচ্ছে না। ঠিক আছে, তোমরা করো বা এই ব্যবসা চালাও, তোমাদের কাছ থেকে মাল নিব আমরা, এইরকম হচ্ছে না। এই সব কারণের জন্য কি হচ্ছে, এই শিল্পগুলো ধ্বংস হচ্ছে, যা আমাদের অবশিল্পাঞ্চল নামে পরিচিত। এবং আজকের সম্ভবত এটাই লাস্ট প্রশ্ন আমার, সম্পদের বহির্গমন বা ডেন থিওরি কি? দেখো, সম্পদের বহির্গমন, ভারত থেকে সম্পদ কি হচ্ছে যে শোষণ করে বাইরের দেশে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, রাজস্ব এবং মুনাফা কোনো রকম প্রতিদান ছাড়াই। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলছি আমরা সম্পদের বহির্গমন বা ডেন থিওরি। এই থিওরির যদি আমি জনক বলতে পারি তাহলে কাকে বলবো আমরা, দাদাভাই নৌরোজিকে। তো তিনি প্রথম তুলে ধরেছিলেন। এটা ভালো করে পড়বে, আমি তোমাদেরকে প্রোভাইড করলাম। এবং তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ো, যে স্কুলেই পড়ো না কেন তোমাদের প্রশ্ন অতি অবশ্যই কমন পড়বে। পরীক্ষার শেষে অবশ্যই তোমাদের প্রশ্নের সঙ্গে মিলিয়ে দেব কটা প্রশ্ন তোমাদের লাগলো, কটা প্রশ্ন লাগলো না। এবং তোমাদের যেহেতু অগাস্টে পরীক্ষা, আজ থেকে তোমরা খুব ভালো করে তোমাদের প্রিপারেশান নাও। ধন্যবাদ। পরের ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান।